ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। খুব ধীরে ধীরে একটা লালচে আলো এগিয়ে আসছে মাঠ জঙ্গল পেরিয়ে। চতুর্দশীর অমাবস্যা, চারপাশ ঘন কালো, যেন বহু জন্ম ধরে অন্ধকারে নিমজ্জিত হয়ে আছে গোটা পৃথিবীটা। তমসানিশির মধ্যে দিয়েও সেই লালচে আলো যেন গোটা জঙ্গলটাকে আরো বেশি অন্ধকার করে তুলেছে। শুকনো পাতার খসখস শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। দূর থেকে ভেসে এলো একটা কান ফাটানো শব্দ। এক সঙ্গে শখানে কাক ডেকে উঠল তারস্বরে। আর একটু হলেই আচমকা ওই শব্দ শুনে হাতে ধরে থাকা থালাটা পড়ে যেত চন্দ্রিমার। কোনো মতে সামলে ছুটল সে সামনের দিকে। এই প্রহরের মধ্যেই কাজটা সম্পন্ন করতে না পারলে আর হয়তো 7 বছরের মধ্যে এই কাজ করা সম্ভব হবে না তার পক্ষে। মন্দিরটা একচালা ছোট। চন্দ্রিমা হাতের থালাটা সামনে রেখে খুঁজল দেশলাইটা। সেটাকে জ্বালিয়ে প্রদীপটা ধরাতেই স্পষ্ট হয়ে ফুটে উঠল দেবী মূর্তি। তবে দেবী বলতে আমরা যেমন মূর্তি বুঝি, এই মূর্তি সেসব থেকে সম্পূর্ণ আলাদা। অতি বয়স্কা বৃদ্ধা নারী, পরনে সাদা থান, সাদা চুলগুলো উড়ছে বাতাসে। হাতে থাকা কুলোর বাতাস সূচনা করছে ঘোর অমঙ্গলের কথা। সঙ্গে শখানেক দাঁড়কা ক্রমাগত চিৎকার করছে ঘন নির্জন জঙ্গলের আড়ালে। অন্ধকার নির্জন রাতে ওই ভয়ানক দর্শনধারী দেবী মূর্তিকে দেখে বুকের ভেতরটা যেন একটু কেঁপে উঠল চন্দ্রিমার। তবুও সাহস সঞ্চয় করে সে জোর হাত করে বলল, মা, মা, মাগো, তোমার সন্তানের ডাক শোনো মা। শেষ করে দাও ওই জানোয়ারটাকে। আমার সর্বস্ব কেড়ে নিয়ে ও পারবে না সুখী হতে। মাগো, মা, আমি কি এমন পাপ করেছি বলো মা? কি এমন পাপ করেছি মাগো, মা? কথাটা বলেই কান্নায় ভেঙে পড়ল চন্দ্রিমা। প্রদীপের পিঙ্গল আলোয় তার কপালে চন্দনের ফোঁটাটা আরো ফ্যাকাশে লাগছে। সাদা শাড়ি মানাচ্ছে না তার রূপের কাছে। তার শরীর জুড়ে বইছে যমুনার উন্মত্ত জোয়ার। দু চোখ লাল, রাগ, ঘৃণা আর কান্নার জল মিশে সেই লাল রং। তামাটে মুখটাতে কি অসম্ভব মায়া ভরা। তার মুখ ক্লান্ত, শুকনো, ক্ষুধা তেষ্টারত সে। আর সময় নষ্ট করল না চন্দ্রিমা। সোজা উঠে গেল মন্দিরের পেছনে যজ্ঞকুণ্ডের দিকে। সেখান থেকে কুড়িয়ে নিল কিছুটা কালো ছাই। তারপর সেটাকে আঁচলে বেঁধে একটা প্রতিশোধের হাসি দিয়ে বিদায় নিল সেইখান থেকে। আর যাওয়ার সময় তার হাতে থাকা থালাটার ওপর থেকে ঢাকনাটা সরাতেই সেখান থেকে বেরিয়ে এলো একটা মরা দাঁড় কাক, যার সারা শরীর পোড়া। সেইটাকে পরম যত্নে সেই দেবীর পায়ের কাছে রেখে মাথা ঠুকে প্রণাম করে সেখান থেকে কিছুটা ছাই তুলে নিয়ে একটু হালকা বাতাস দিয়ে নিভিয়ে দিল প্রদীপের আলো। মুহূর্তে অন্ধকার ছড়িয়ে গেল সম্পূর্ণ ঘরটাতে। এবার দেবীর সামনে মুখোমুখি অবস্থায় দেবীর চোখের দিকে তাকিয়ে বসল চন্দ্রিমা। অন্ধকারের মধ্যেও দেবীর চোখ জ্বলজ্বল করছে। তবে সেই জ্বলন্ত দৃষ্টি কিসের ইঙ্গিত করছে তা বোঝা গেল না। মাটিতে মাথা ঠুকে ঠুকে বার কয়েক প্রণাম করতে লাগলো চন্দ্রিমা। তার চোখ দিয়ে ক্রমাগত পড়ছে জলের ধারা। তারপর মন্দিরের দরজাটা কোনো মতে লাগিয়ে সে এগিয়ে গেল জঙ্গলের রাস্তা বরাবর।
চন্দ্রিমার মনে হলো তার পেছনে অসংখ্য কাক যেন সমান লয়ে ডেকেই চলেছে, কিন্তু এবার যেন একটা কালো ধোঁয়া পিছু করল তারই অজান্তেই। আর আশ্চর্যভাবে নিভে গেল তার হাতে এক চিলতে লালচে আলোর উৎসটাও। চন্দ্রিমা দ্রুত পায়ে হাঁটতে লাগলো সামনে বড় অট্টালিকার দিকে। শাড়ির কয়েক জায়গায় কেটে গিয়েছে জঙ্গুলে গাছে লেগে, শরীর আর চলছে না, কয়েকবার মাথাটাও ঘুরে গেল। এখন গভীর রাত, মহামায়ার মায়ায় এখন প্রতিটি জীব পরম সুখের চাদর মুড়ে ঘুমাচ্ছে। চন্দ্রিমা এগিয়ে গেল একটা বড় সবুজ মরচে ধরা দরজার দিকে। খুব সাবধানে দরজাটা খুলল। এক ফোঁটা শব্দ হলে কিংবা কেউ টের পেলে এক্ষুনি প্রাণনাশ হবে তার, কিন্তু এটাই তো একমাত্র উপায়। জীবন বাজি রেখে তাকে এইটুকু তো করতেই হবে। খুব সাবধানে দরজাটা ফাঁক করে ভেতরে ঢুকলো চন্দ্রিমা। নরম বিছানার উপর শুয়ে আছে এক সুদর্শন যুবক। মাথার পাশে তখনও পড়ে আছে একটা বিলিতি মদের বোতল। কিছুটা দূরে হাউদা থেকে প্রদীপটা প্রায় নিভু নিভু। চন্দ্রিমা কাপড়ের খোঁটা খুলে বের করে নিল সেই কালো ছাই। তারপর হাতের তালুর উপর দিয়ে চোখ বুজে 3 বার খুব ধীর স্বরে বলল, ওম ধূম ধূম ধূমাবতী স্বাহা। ওম ধূম ধূম ধূমাবতী স্বাহা। ওম ধূম ধূম ধূমাবতী স্বাহা। তারপর ফুঁ দিয়ে বিছানার নিচে ছড়িয়ে দিল সেই কালো ছাই। তখনই হঠাৎ খেয়াল করল পাশের ঘরের জানলার পর্দাটার কাছ থেকে কেউ যেন সরে গেল এক নিমেষেই। নমস্কার, আমি অঙ্কিত। আশা করি সকল শ্রোতা বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা শুনছেন লেখিকা সুদেষ্ণা ঘোষের কলমে রচিত এক নতুন তান্ত্রিক চরিত্রের কাহিনী, কালীনাথ তান্ত্রিক ও কাটা বুড়ির থান। গল্প পাঠে শুভময় ও সমবুদ্ধ। শুনতে থাকুন আজকের গল্পস্বল্প অরিজিনালসের কাহিনী, কালীনাথ তান্ত্রিক ও কাটা বুড়ির থান। ঘড়ির অ্যালার্মটা তারস্বরে বাজতেই টনকটা নড়ল আমার। লিখতে লিখতে কখন যে ঘড়ির কাঁটা রাত 1টা ছুঁয়েছে খেয়ালই নেই। ল্যাপটপের ওয়ার্ড ফাইলটা সেভ করে সেটাকে বন্ধ করে বিছানায় আসতে আসতে আরও মিনিট 10 মতো লেগে গেল। কলকাতার এই একফালি ফ্ল্যাটে একার বসবাস এখন আমার, কিন্তু বিছানাটায় শুয়ে ঘুম এলো না সহজে। সামনে শীতকাল আসছে, তার আগে বেশ কিছু কাজ আমাকে শেষ করতে হবে। বঙ্গবাসী শীতকালে ভূতের গল্পটা বেশি খায়, আর সেটাকে কাজে লাগিয়েই করতে হবে ইউটিউব চ্যানেলটার বৃদ্ধি। ঘরের হালকা নীলচে আলোতে বইয়ের তাকটা নজরে এলো এক ফাঁক। রোজ রাতেই শোয়ার আগে কিছু সময় চোখটা যায় অবশ্য ওই দিকেই। নিজের লেখা পরপর 4টি বই একেবারে উপরের তাকে রাখা, আর তার পাশেই রাখা আছে ছোটবেলার প্রিয় বইগুলো। ইচ্ছে করে রেখেছিলাম যদিও। নিজের মনে মনেই নিজের নামটা আওড়ালাম, দৈবদ্যুতি চক্রবর্তী। যদিও এত বড় নাম আমার নিজেরও ভালো লাগে না। ছোটবেলা থেকে এত বড় নামের পরিবর্তে সবাই দীপ বলে সম্বোধন করেছে, আর সেটাই বেশ ভালো লাগে আমার। একবার ইচ্ছে হলো সিগারেটটা ধরাই, কিন্তু উঠে গিয়ে আর লাইটারটা নিয়ে আসতেও ইচ্ছে করলো না। কালকেই সকাল সকাল কলেজ স্ট্রিটে যেতে হবে বইয়ের পাণ্ডুলিপি নিয়ে। এই বইটা প্রকাশ করলে এই নিয়ে আমার 5টা বই হবে নিজের প্রকাশিত। আগের 4টে বই অনলাইন প্ল্যাটফর্ম থেকে অফলাইন বেস্ট সেলিং, আর তার সাথে রমরমিয়ে চলছে আমার ইউটিউব চ্যানেলটাও। যদিও আমার নিজের প্রশংসা শুনতে বিশেষ ভালো লাগে না, তবে এইটুকু গর্ব তো করাই যায় নিজেকে নিয়ে, তাই না?
বালিশটাকে আরও শক্ত করে বুকের কাছে জড়িয়ে চোখ বুঝলাম। আপাতত 3টে কন্টেন্ট চ্যানেলের জন্য একেবারে তৈরি। সামনের সপ্তাহে একটা নামকরা সংবাদপত্রে আমার ইন্টারভিউ প্রকাশের কথা আছে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে ঘুমানোর চেষ্টা করলাম আমি, কিন্তু কোথাও গিয়ে যেন একটা কষ্ট, একটা খচখচানি রয়েই যায়। প্রত্যেক দিন ঘুমানোর আগে এই যন্ত্রণাটা একবার করে টের পাইয়ে দেয় আমায়, জানিয়ে দেয় এখনও কিছু ক্ষত হয়তো ভোলা যায়নি, আর সেগুলো হয়তো কখনো ভোলাও যাবে না। অথবা হয়তো আমার নয়, গোটা পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই ঘুমের এক মুহূর্ত আগে যেন এই যন্ত্রণাটা নতুন করে টের পায় তারা। পরদিন সকালে ঘুম ভাঙল মৌমিতার ফোন পেয়ে। হ্যালো। আরে পরে বাজলো দেখেছিস? বেলা 10:30। তা লেখক মশাই, আপনার সাথে একটু দরকার ছিল। কলেজ স্ট্রিট থেকে আসার পথে দয়া করে একবার দেখা করিয়ে যাবেন। কি কানে ঢুকলো? শেষের কথাগুলো একটু টেনে টেনেই বলল মৌমিতা, ওরফে মৌ। বলতে গেলে আমার নিজের বোন বা দিদি থাকলে যা করতো, মৌ আমার জন্য সবই করে। এমনিতেও আমার কলেজের বান্ধবী, কিন্তু ঘর পরিবার ছেড়ে একা কলকাতার বুকে এই এক ফালি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকায় ও আর ওর পরিবার আমাকে একটু স্পেশালভাবেই দেখে। আরে ওই বান্ধবী, আর কিছু না, কিন্তু আপনারা আবার বেশি কিছু ভেবে নেবেন না। যাই হোক, তবে মৌ যে আমার শুধু ভালো বান্ধবী এমন নয়, মৌকে কিন্তু আমার সহকর্মীও বলা যায়। মেয়েটার এত সুন্দর বাংলা শব্দচয়ন, বেশিরভাগ ক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলের ভয়েস ওভার ও নিজেই করে। আবার কখনো খুঁজে এনে দেয় ভালো গল্প, কন্টেন্ট ও জায়গা। মাঝে মাঝেই এভাবে মৌ দেখা করতে বলে কিছু দরকারে। কোনো মতে লম্বা করে আলিশি ছেড়ে নিয়ে বললাম, আরে ভাই, হ্যাঁ, সবে 10:30, ঠিক 11:30টার মধ্যে পৌঁছে যাব। তুই কোনো চাপ নিস না, তুই মার্কেটের নিচের দিকটায় দাঁড়িয়ে থাকিস, আমি ফোন করে নেবো তোকে। তড়িঘড়ি বিছানা থেকে উঠলাম, একবার পাণ্ডুলিপিটাতে ভালো মতো চোখ বুলিয়ে নিলাম। কাল রাতেই যদিও সব ঠিক করে নিয়ে রেখেছি, তবুও একটা কিন্তু কিন্তু থাকে। আসলে প্রকাশনীটা অনেক বড়, একবার চান্স করে নিতে পারলে জীবনে অনেকটা ধাপ উঁচুতে ওঠা যাবে। আর সর্বোপরি চ্যানেলটাও বেশ ভালো নাম পাবে। বর্তমানে এই চ্যানেলটা বাংলা কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে একটা জায়গা করে নিয়েছে বেশ অল্প কয়েক মাসেই। মোটামুটি বাজারে পরিচিতিও হয়েছে খানিক। সকালের ব্রেকফাস্ট খেতে খেতে মেল চেক করা আমার অভ্যেস। আজও ঠিক সেটাই করছিলাম। প্রত্যেক দিনের শুভকামনা, নয়তো কোনো ভালো ভৌতিক ঘটনার কথা, কখনো কিছু পুরনো ভৌতিক বাড়ি, এসবের খোঁজের কথা জানিয়ে বহু মানুষজন আমায় মেল করে। এসব দেখতে দেখতেই চাটা শেষ করলাম আমি। কয়েকটা স্পেশাল জায়গা নোট করে নিলাম ডায়েরিতে, সেগুলো নিয়ে খোঁজ খবর করা যেতে পারে। কলেজ স্ট্রিটে পাণ্ডুলিপিটা জমা দিয়ে টুকটাক আরও কয়েকটা কাজ সেরে মৌমিতাকে ফোন করতেই ও নির্দিষ্ট ঠিকানা আমায় বলল, এবং আমিও সেখানে পৌঁছে গেলাম। এই সামনের শুক্রবার ফ্রি আছিস? যদিও না থাকলে ফ্রি তোকে হতেই হবে, কারণ তুই তোর 1 মাসের মতো কন্টেন্ট পেয়ে যাচ্ছিস। বলিস কি, কোনো নতুন জায়গা পেলি নাকি? আগেই বলেছি, এরকম নানান ভুতুড়ে অলৌকিক জায়গার খোঁজ পেলেই মৌমিতা সবার আগে আমাকে বলে। আসলে আমার ইউটিউব চ্যানেলটার বিষয়বস্তুই তাই। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া কিছু পুরনো বাড়ি, বিশেষ করে ধরুন ভৌতিক খ্যাতি সম্পন্ন কোনো অলৌকিক জায়গা, অলৌকিক গাছ, এইসবই আর কি। ছোট থেকেই ভূতের গল্পের প্রতি আমার একটা আলাদা ঝোঁক ছিল, তাই এটাকেই প্রফেশন বানিয়ে ফেলেছি। আরে বাবা, নতুন জায়গার হদিশ পেয়েছি বলেই তো তোকে জানালাম। সোজা ব্যাগপত্তর গুছিয়ে তৈরি হয়ে নে, আমরা হাঁসখালি যাব শুক্রবার। সেখানে কি আছে রে? কোনো পুরনো বাড়ি না অন্য কোনো জায়গা? আরে তোর তো দেখছি কিছুই মনে থাকে না। তোকে তো বলেছিলাম আমি, ওখানে আমাদের আদি বাড়ি, মানে আমাদের গ্রামের বাড়ি। সেখানে প্রত্যেক বছর কালী পুজো হয়, আর অনেক বড় করে হয়। আর শুধু কালী পুজো কেন, ওই গ্রামে আরও বেশ কিছু দেবতার মন্দির আছে। আমি ছোটোবেলায় কয়েকবার দেখেছিলাম, মাঝে অনেকগুলো বছর যাওয়া হয়নি জানিস তো। এইবার বাবা যাবে বলেছে, জেঠুরাও অনেকবার করে ডাকছে। আর জানিস ওখানে কি কি আছে?
ওখানে আছে প্রচুর পুরনো বাড়ি, কিছু ইংরেজদের নীলকুঠি, ভাঙা মন্দির, নদীর ঘাট, অনেক কিছুই আছে। তোর গল্প লেখার খোরাক, সাথে করে ইউটিউব ভিডিওর কন্টেন্ট, কি বলিস? আর অমন শান্তশিষ্ট গ্রাম, মাটির সোঁদা গন্ধ, কই সেটা তো বললি না। সেসব তো আছেই, সাথে আছে কালীনাথ দাদু। যখনই গেছি ও বাড়ি, তখনই দাদুর কাছে গল্প শোনা আমাদের প্রধান কাজ থাকতো। সন্ধে হলেই বসে পড়তাম সব ভাই বোনেরা মিলে। কত সুন্দর ছিল সেসব দিন। বাপরে, এই যে মেঘ না চাইতেই জল রে, পেট পুড়ে খাওয়া, গপ্প, আবার ভূত, সাথে কালী পুজো, এ তো জমে ক্ষীর। তাই কালীনাথ না কালীচরণ কি বললি, ইনি কে? উনি আমাদের গ্রামের পৌরোহিত্য করেন ঠিকই, তার পাশাপাশি আমাদের বাড়ির কুলপুরোহিত। বিয়ে থা করেননি। মায়া নামের এক মেয়েকে রাস্তার পাশ থেকে অর্ধমৃত অবস্থায় কুড়িয়ে পেয়েছিলেন। তাকেই নিজের মেয়ের মতো যত্ন করেন। তাও বছর চারেক হলো মায়াদিরও বিয়ে হয়ে গেছে। এখন একাই থাকেন উনি ওনার পরিবারের সাথে, ওই ভাইপো ভাইজিদের নিয়ে আর কি। অদ্ভুত লোক। লোকজন বলা বলি করেন উনি নাকি একজন মহান সাধক, মানে ওই প্রচুর বিদ্যে টিদ্যে জানেন আর কি। অথচ সামনে থেকে একেবারে মাটির মানুষ। কখনো কারুর সাথে বাঘ বিতণ্ডায় জড়াতে দেখিনি। সবসময় পরের সাহায্য আর মানুষের ভালো করে গেছেন। সামনে থেকে দেখলে পা ছুতে ইচ্ছে করবে। যাই হোক, তুই গেলেই বুঝতে পারবি। আর শোন, আমি উঠি, আমার দেরি হয়ে যাচ্ছে। তৈরি থাকিস, শুক্রবার সকাল সকাল বের হতে হবে কিন্তু। প্রায় 4 ঘন্টা ট্রেন জার্নির পর এসে পৌঁছতেই বেলা 12টা বেজে গেল। বেরিয়েছি সেই সকাল 6টায়। তারপর রীতিমতো ভিড় বাসে গুঁতোগুঁতি করে নেমে মিনিট 10 হাঁটার পর পৌঁছতে পারলাম গন্তব্যে। তবে রূপসী বাংলার এমন সবুজ শ্যামলা রূপ দেখে মনে হলো এইটুকু কষ্ট সহ্য করাই যায়। কিছু কিছু মানুষের সাথে কথা বলতে হয় না, দূর থেকে দেখলেই বোঝা যায় বা অনুভব করা যায় তাদের ব্যক্তিত্বকে। শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে। কালীনাথ ভট্টাচার্যকে দেখে আমার ঠিক এমন অনুভূতিটাই হলো। মাঝারি গড়ন, একটু রোগাটে চেহারা, বয়স ওই ধরুন 60-এর পাশাপাশি, ধূসর রঙের চুল আর এক গাল হাসি, পরনে ধুতি। চেহারার মধ্যেই বেশ একটা আলাদা তেজ ও আকর্ষণ আছে। তবে তথাগতিত যা বইয়ের ভাষায় রচিত তান্ত্রিক বা সাধক গোছের সেই রকমটা মোটেও নন। আমি মনে মনে কল্পনা করেছিলাম মাথায় জটা থাকবে, পেট ছুঁই ছুঁই একটা বেশ দাড়ি থাকবে, কিন্তু আমার ভাবনা একদমই সঠিক নয়। দাড়ি জট আছে বটে, তবে সেটা বেশ বিভীষিকাময় নয়। পা ছুঁয়ে প্রণাম করতে দ্বিধা বোধ হলো না। থাক বাবা থাক, সুখী হও। কলকাতা ছেড়ে তোমরা যে এই মাটির টানে গ্রামে এসেছো, খুব ভালো লাগলো। কি বলো তো বাবা, জীবনে অনেক বড় হবে, অনেক উঁচু জায়গায় যাবে, কিন্তু কখনো মাটিকে ভুলো না। এই মাটি থেকে কিন্তু সব কিছু সৃষ্টি। কালীনাথ দাদু ও আমার বন্ধু, আমরা কলেজে একসাথেই পড়তাম। ওর কিন্তু অনেক গুণ আছে। হ্যাঁ, ও লেখক, আবার এই বয়সে 4টে বইও প্রকাশ করে ফেলেছে। কালীনাথ ভট্টাচার্য হঠাৎ আমার চোখের দিকে তাকিয়ে বললেন, সে গুঞ্জে স্পষ্ট মুখে। শুধু তাই নয়, আগামী দিনে আরো উন্নতি হবে। তবে বুকের ভেতরে জমে থাকা রাগ, অভিমানকে ছাড়তে পারলে তবেই জীবনে শান্তি পাবে বাবা। বেশি রাত অবধি জেগে থেকো না বাবা। মনে রেখো, ক্ষমা পরম ধর্ম। আমার মনে হলো আমার পায়ের তলা থেকে যেন হঠাৎ মাটিটা সরে গেল। মৌমিতাও জানে না আমার ভেতরে কি চলে, কোন অভিমান আমাকে কুড়ে কুড়ে খায়। এই দুনিয়ায় আমি ছাড়া আর তো কারোর পক্ষে তা জানা সম্ভব নয়। কিন্তু এই কালীনাথ ভট্টাচার্য কি করে, আর রাত জাগাটাও মানে মানে কেমন করে এই মনের কথা পড়তে পারেন? আমি কোনো কথা বললাম না, কেবল একটু বকাটে একটা হাসি হাসলাম। পরিস্থিতি সামলে দেওয়ার জন্যই হয়তো তিনি বললেন, তা বাবা, তোমার কিছু বই আমাকে দিয়ে যেও। আমি বড্ড ভালোবাসি এসব। একা মানুষ, পুজো আচ্ছা বইপত্র নিয়েই থাকি।
সময়টা কেটে যায়। আমি সম্মতিসূচক মাথা নাড়লাম। আজ ভূত চতুর্দশী। বিকেল হতেই কখন যেন চারপাশটা ধূসর হয়ে গেল বোঝাই গেল না। এই দীপ, চল তোকে এই গ্রামটা একটু ঘুরে দেখাই। নিজেরও কতদিন ঘোরা হয়নি, কত কিছু বদলে গেছে, অথচ দেখ এই গ্রামটা একই আছে। সেদিন মৌমিতা গ্রামটাকে ঘুরে দেখালো পুরো। ছোট্ট গ্রাম, কয়েক ঘর বাস, গ্রামে ঢোকার মুখে কয়েকটি দোকান নজরে এলো। মৌমিতাদের বাড়ির আগে থেকেই শুরু হচ্ছে চাষের জমি। পথে যেতে যেতে কয়েকটা বাগানও চোখে পড়ল। একটা নদী বয়ে যাচ্ছে সামনে দিয়ে, সেখানেই রাখা একটা পাথরে আমি বসলাম। আমার বাড়িও আধা শহর আধা গ্রাম, ওই মফস্বল বলা যেতে পারে আর কি। বাড়িতে ছোট্ট বোন আর মা। বাবা অনেক ছোটবেলাতেই আকাশের তারা হয়ে গেছে। মামার বাড়ি উঠে আসি আমরা। কোনো মতে পড়াশোনাটা শেষ করে আর ইচ্ছে করেনি মামার বাড়ির মামা মামির আশ্রয় ফিরে যেতে। তাই কলেজে পড়ার সময় থেকেই রয়ে গেছি এই ব্যস্ত শহরের এক ফালি একটা ঘরে। তবে আমার যা কাজ তাতে একটা শান্ত নিরিবিলি জায়গা খুবই দরকার। আর গ্রামে ফিরে গিয়ে কী বা করবো? এখানে থেকে তো দুটো রোজগারও হচ্ছে। কিরে, নদীর পাশে বসে এমন ভাবুক হয়ে গেলি কি করে? সত্যি সত্যি যেন ভাবুক হয়ে গেছিলাম নদীর পাশে বসে। অনেক দিন পর নদীর পাশে এসে বসলাম। ঠান্ডা বাতাস শরীর ছুঁয়ে যাচ্ছে, একটা প্রশান্তি যেন খেলে বেড়াচ্ছে আমার মন জুড়ে। সূর্য ডুবে গেছে বেশ কিছুক্ষণ আগে, এখন ছুপ করে নেমেছে সন্ধে। কিন্তু মনের মধ্যে একটা খটকা খেলে বেড়াচ্ছে, কালীনাথ ভট্টাচার্য সব জানলো কী করে, আর জানলেও কতটা জানলেন? আচ্ছা, উনি কি এর প্রতিকারও বলতে পারবেন? মনটাকে সেসব থেকে দূরে নিয়ে আসতে চাইলাম। ভাবলাম নতুন প্রজেক্টের কথা, কিন্তু চাইলেই যে পারছি না। শীতল বাতাস, মাটির সোঁদা গন্ধ, ছাতিমের সুবাস, কেমন যেন মনটা ভারী হয়ে গেছে। ঠিক তখনই দেখলাম একটা মাটির ভাঁড়ে দুধ চা নিয়ে মৌমিতা আমার দিকে এগিয়ে এলো। এই যে কবি, ধরুন। আমি জানি আপনার এখন সবচেয়ে বেশি প্রয়োজন এই চায়ের। মৌ বুঝতে পারে আমার কখন কি দরকার। বোধহয় সব মেয়েরাই বোঝে, তাই তো ওরা মা হয়। চাটা নিয়ে একটা চুমুক দিতেই শঙ্খ আর উলুধ্বনির শব্দে পিছন ফিরে তাকালাম। আবছা নীলচে অন্ধকারে দেখলাম হাতে প্রদীপ, লণ্ঠন, শঙ্খ আর ঢাক নিয়ে গ্রামের একদল মহিলা এগিয়ে যাচ্ছে মাঠের আল বরাবর। আর সামনে একটা লোকের হাতে দুটো কাক খাঁচাবন্দি। কিন্তু মহিলাগণ বিধবা, সাদা শাড়ি পরিহিতা বৃদ্ধার দল। প্রত্যেকের হাতে একটা কুলো। একটা অদ্ভুত রকম মন্ত্র জপ করতে করতে তারা এগিয়ে যাচ্ছে সামনের দিকে। দেখেই মনে হলো একটা অদ্ভুত গা শিরশিরে ভাব। এই মৌ, ওগুলো কারা যাচ্ছে এমনভাবে? ছোটবেলায় দেখেছিলাম এমন হয় কালী পুজোর আগের দিনের রাতে, কিন্তু সেটা ঠিক কি আমি জানি না রে। এই এমন অদ্ভুত নিয়ম কেন? একজনও সধবা মহিলা নেই, সব বয়স্ক বৃদ্ধা, আবার সামনে এমন কাক। ওরা বোধহয় কাটা বুড়ির থানের দিকে যাচ্ছে, বুঝলি? ওদিকে তাকাস না, মা বলে অমঙ্গল হয় দেখলে। দেখছিস না, সধবা মহিলারা নেই। কি? কাটা বুড়ির থান? সেটা আবার কি? এই কথাটা তো কই আগে বলিসনি তো। আমিও সঠিক জানি না, কতদিন বা গ্রামে ছিলাম বলতো। 7-8 বছর বয়স থেকেই তো সেই কলকাতায়। আরে হাতে কাক নিয়ে যাচ্ছে এমন বিধবারা, আমি তো কিছুই বুঝতে পারছি না। কোনো পুজো হচ্ছে কি? এর উত্তর একমাত্র আছে কালীনাথ দাদুর কাছে। শোন, রাত হলো, বাড়ি চল। আজ আবার ভূত চতুর্দশীর রাত, বাড়িতে চিন্তা করবে চল। এসব গ্রামে গঞ্জে অনেক নিয়ম এখনো প্রচলিত আছে, কিছু মানতে হয়। 2 দিন ঘুরতে এসে আমি বাপু কোনো অশান্তি চাই না। যা হচ্ছে হতে দে, আমাদের কি। মৌ আমার আগে হাঁটতে হাঁটতে এগিয়ে গেল, কিন্তু আমার চোখগুলো তখনও আটকে রয়েছে ওই বৃদ্ধাগণের দিকে আর খাঁচাভর্তি কাক দুটোর দিকে। অন্ধকারে প্রদীপের আলো চারপাশে ছড়িয়ে পড়েছে, কেমন যেন একটা অদ্ভুত পরিবেশ। চলে আসছিলাম, কিন্তু কি সাংঘাতিক একটা আকর্ষণের জন্য আবারও পেছনে ফিরে তাকিয়ে দেখলাম। এক মুহূর্তের জন্য মনে হলো একটা সাদা ধোঁয়ার কুণ্ডলী ঘিরে ধরে এগিয়ে চলেছে সেই দলের সাথে। আর ওই কাক দুটো যেন আমার দিকেই চেয়ে আছে অদ্ভুতভাবে।
সেদিন আর রাত করিনি। আমি একেবারেই নাস্তিক নই, ভূত এবং ভগবানে বিশ্বাস আমার সমান। তবে আমি নদীর ধার থেকে সোজা বাড়ি ফিরে যাইনি। প্রথমে মন্দিরে গেলাম, দেখলাম সন্ধ্যা আরতিতে বসেছেন কালীনাথ ভট্টাচার্য। মন্দিরের চাতালে বসে মন ভরে দেখতে লাগলাম সেই আরতি। কোষ্ঠী পাথরের মা কালীর নতুন রং করা মূর্তি যেন জ্বলজ্বল করছে প্রদীপের আলোতে। আরতি সেরে কালীনাথ ভট্টাচার্য হাসি মুখে আমাদের প্রসাদ দিলেন। দাদু, এই গ্রামের কতগুলো বিধবা মহিলা কাটা বুড়ির থানের দিকে কি করতে যাচ্ছিলেন? কেমন যেন অদ্ভুতভাবে হাতে কাক নিয়ে। স্পষ্ট বুঝতে পারলাম কালীনাথ ভট্টাচার্যর মুখে একটু গভীর ছাপ পড়ল, কিন্তু তিনি সদা হাস্যমুখে বলতে লাগলেন, দশম মহাবিদ্যার নাম শুনেছ খোকা? আমি একটু ঘাবড়ে গেলাম। ভূত পেতনি অলৌকিকতা নিয়ে আমার কারবার। গল্পের বইগুলো ওইসব টুকটাক ভূতের গল্প নিয়েই। তন্ত্র নিয়ে পড়াশোনার দিক দিয়ে আমি কিন্তু একেবারে কাঁচা। কালী দাদু বোধহয় অনুভব করতে পারলেন আমার মনের অবস্থাটা। আরে অত ঘাবড়ে যাওয়ার কিছু নেই। তুমি এই গ্রামে নতুন, আর তাছাড়া এত অল্প বয়স, সব কিছু জানা সবার পক্ষে সম্ভব নয়। তুমি যা জানো তা হয়তো আমি কোনোদিনও জানতেই পারবো না। তবে তুমি যা ভাবছো তা কিন্তু সব সময় ফলে না। তোমার যে একটা সময় আধ্যাত্মিক জ্ঞান লাভ হবে তা সত্যি, তবে নির্দিষ্ট সময়ের পূর্বে কিচ্ছু সম্ভব নয় বাবা। দাদু প্লিজ বলো না ঘটনাটা কি হয়, কেন বিধবা বুড়িগুলো এমনভাবে যায় আজকের রাতে? মিলি হলো মৌমিতার ছোট মাসির মেয়ে। যাদবপুর থেকে অঙ্ক নিয়ে পড়াশোনা করছে। একটু কৌতূহলী গোছের বলা যায়, কিন্তু কিছু মানতে না চাওয়ার মেয়ে। একদিক থেকে জেদি যেমন ভালো, তেমন কিছু ক্ষেত্রে বিপদও তো ডেকে আনে। আমার অবশ্য এই জিনিসটা অতটা ভালো লাগে না। সব বিষয়ে আগ্রহ থাকা দরকার, কিন্তু সেটা যেন অতিরিক্ত আগ্রহে পরিণত না হয়। তবে মিলি না হলে আমাদের টিমটাও তেমন জমে না। আজ বিকেলেও এসেছে গ্রামে, তারপর আমাদের থেকেই শুনেছে এই বিধবা মহিলাদের কথাটা। হ্যাঁ দাদু, বলো না। এই গ্রামের মেয়ে, অথচ দেখো এই গ্রামের এত বড় একটা নিয়ম সেটাই নাকি আমার অজানা। কালীনাথ ভট্টাচার্য সামান্য হাসলেন, তারপর একটু গম্ভীর হয়ে বললেন, নিয়মটা আসলে এই গ্রামেই একমাত্র প্রযোজ্য। তবে এটা কোনো আনন্দের বিষয় নয়, বরং এক প্রাচীন রহস্য এবং অভিশাপের জন্য বছরের একটা দিন পালিত হয় এই নিয়ম। যেখানে ওরা যাচ্ছে ওখানে রয়েছে কাটা বুড়ির থান। জায়গাটা একসময় বুড়ির থান নামেই পরিচিত ছিল, কিন্তু পরবর্তীকালে বিশেষ কারণে ওই জায়গাটার নাম পরিবর্তন হয়ে হয় কাটা বুড়ির থান। আদিম মহাবিদ্যা বা দশম মহাবিদ্যা হলেন আদিশক্তির 10টা ভিন্ন রূপ, যার প্রথমজন হলেন দেবী কালী এবং সপ্তম দেবী হলেন দেবী ধূমাবতী। ধূম্রের ন্যায় দেবীর স্বরূপ, আর তাই তিনি ধূমাবতী। অতি কুৎসিত ভয়ানক ক্রুদ্ধ দেবী তিনি, কিন্তু তার হৃদয় কোমল, তিনি মাতৃস্বরূপা। বলা হয় দশম মহাবিদ্যার একমাত্র স্বাধীন দেবী তিনি, কারণ শক্তি বা ভৈরবী সাধনার জন্য ভৈরব বা শিবের প্রয়োজন হয়, কিন্তু একমাত্র দেবী ধূমাবতীর পুজো শিব ছাড়া সম্ভব, কারণ তিনি বিধবা, বয়স্কা নারী। তবে গৃহস্থ মানুষ এনার পুজো করতে পারেন না। বৈরাগী সাধক সাধিকারা পারেন এনার পুজো করতে, এবং হয় কুমারী অথবা বিধবা নারীদের একমাত্র অধিকার এনাকে পুজো করার। বলা হয় যে যা কিছু অমঙ্গল, অলক্ষ্মীর প্রতীক, তাই প্রকাশিত করেন তিনি। দেবীর 4 হাতে কাক বা পতাকা, ছাতা, বরাভয় মুদ্র এবং খালি পাত্র থাকে। তিনি রথে আরাহিতা এবং বাহন দাঁড় কাক। দেবীর পরনে সাদা থান, মাথায় পাটের দড়ির মতো সাদা চুল উঠছে, মুখে অসংখ্য বলিরেখা, বয়সের ছাপ। তার মুখমণ্ডল যেন সাধকের ক্রোধ, হিংসা, লোভ, লালসাকে হরণ করে নিচ্ছে। কথিত আছে দেবী ধূমাবতীর সাধনা সঠিক পদ্ধতিতে করলে মারণ, বশীকরণ, স্তম্ভন, উচাটন সবেতে সিদ্ধ হয় সাধন।
এমনি দেবীর ব্যবহারিক প্রয়োগ হয় সরাসরি শত্রু বিনাশে। তান্ত্রিক মতে দেবীর প্রয়োগ করা হয় এসব কার্যসিদ্ধির জন্য। যে ব্যক্তি এই দেবীর পুজো করেন তিনি প্রেত সিদ্ধ লাভ করেন। তবে একদম সহজ নয় দেবীর সাধনা। কোনো শ্মশানে একাকী বসে মাঝরাতে এনার সাধনা করা হয়, সামান্য ভুলে সাক্ষাৎ মৃত্যু ঘটে ব্যক্তির। তাহলে এসব কালা জাদু যারা করেন তারাও কি দেবীর পুজো করেন? মা, সত্যিটা কি বলতো? সবই তো হলো শক্তি। তুমি যেভাবে একে ব্যবহার করবে সেও সেভাবেই কাজ করবে। বহু সাধক আছেন যারা মানুষের ভালোর জন্য ব্যবহার করেন, আবার বহুজন নিজের কার্যসিদ্ধি বা পরের ক্ষতির জন্য ব্যবহার করেন। তবে তিনি মা তো সব বোঝেন। আমরা তো সব তারই লীলার মধ্যে আটকে রয়েছি। আপাততভাবে আমরা করছি ভাবলেও সব শেষে সে যা চায় তাই হবে। আমার এখনো অনেক উত্তর জানা বাকি ছিল, কিন্তু ঘড়ির কাঁটা রাত 2টো ছুঁই ছুঁই করছে। তাই কোনো মতে বললাম, কালী দাদু, বলছি বুড়ির থান থেকে হঠাৎ কাটা বুড়ি নামটা কেন হলো? আজ থেকে 200 বছর আগে ওখানে ফাঁকা জঙ্গলের মধ্যে এক মহা সাধক দেবী ধূমাবতীকে আহ্বান করেন এবং ওখানে তিনি একটি পঞ্চমুণ্ডির আসনের উপর সাধনা করে দেবীর মূর্তি বানিয়ে একচালা মন্দির করেন দেবী ধূমাবতীর। কিন্তু কি যেন কারণে কোনো এক প্রভাবশালী লোক ইচ্ছে করে দেবীর মূর্তি ভেঙে ফেলেন। অর্ধেক কাটা মূর্তি থাকায় ও জায়গার নাম পাল্টে হয়ে যায় কাটা বুড়ির থান। কিন্তু বছরে একটা দিন, মানে ভূত চতুর্দশীর দিন, দেবীর ওই ভগ্নপ্রায় মন্দিরে গ্রামের সব বিধবারা যায় পুজো করতে। কখনো কুমারী মেয়েরাও যায় বটে, আর সামনে একজন লোক যায় কাককে নিয়ে। ওখানে গিয়ে সেই কাককে মায়ের কাছে উৎসর্গ করে তাকে উড়িয়ে দেওয়া হয় এবং আশ্চর্যভাবে সেই কাকগুলি উড়ে যায় না, বরং এই গ্রামের সব দিকে দাঁড়পাল হিসেবে কাজ করে। আর যদি দেবী রুষ্ট হন তবে পরদিন সকালেই সেই কাক দুটির মৃত্যু হয়। এ গ্রামের প্রবেশপথে বহু বছর ধরে চলে আসছে এই নিয়ম। আচ্ছা, বেশ মোটামুটি গল্প তো হলো, তবে আর একটা কথা, ওদিকে আবার ভুলেও যেও না, তাহলে কিন্তু মহা বিপদ হবে। পৃথিবীর কিছু কিছু জায়গা মানুষের নাগাল থেকে দূরে থাকাই ভালো। সবকিছু জানা বোঝা একসাথে সম্ভব নয়। আজ রাতে আর ঘুম আসেনি। ব্যালকনির ধারে ওই কাঁঠাল গাছটার দিকে তাকিয়ে ঠায় চেয়ারে বসেছিলাম আমরা তিনজন বলতে আমি, মৌ আর মিলি। আমার বড্ড ইচ্ছে করছিল একটা সিগারেট ধরাই, কিন্তু মিলির সামনে ছিল বলে পারছিলাম না। মৌমিতা অর্থাৎ মৌ আমার দিকে তাকিয়ে হঠাৎ বলে উঠল, এই দীপ, আমি যেটা ভাবছি তুইও কি সেটাই ভাবছিস? অবশ্যই, মাথায় একখানা দারুণ কনসেপ্ট আসছে বুঝলি। ওই মোটামুটি প্লট রেডি, শুধু জায়গাটুকু ঘুরে দেখার অপেক্ষা। বড্ড ইন্টারেস্টিং। কিন্তু মিলি এতক্ষণ চুপ করেছিল, আমাদের কথা শুনে বলল, আমি ভাবছি তোমাদের সাথে ওখানে যাব, জায়গাটা ঘুরে দেখব। আর দশম মহাবিদ্যা নিয়ে আমি টুকটাক পড়াশুনো করেছি, না গেলে মনটা মানবে না। আমি আর মৌমিতা একসাথে না না করে উঠলাম, একদম না। না না, একদম যাবে না তুই। অবশ্য এত বড় না বলার কারণ আছে। মিলির সব কিছুতে আগ্রহটা অতিরিক্ত। আগেও মৌমিতার কাছে জেদ করে কয়েকটা জায়গায় গিয়েছিল, কিন্তু সেখানে গিয়ে সমস্যা বাঁধিয়েছে। কোনো বারণ শোনার মেয়ে তো নয় বটেই, তারপর আবার সব বিষয়ে বাড়াবাড়ি। একবার তো কোনো একটা গ্রামে গ্রামবাসীদের সাথে তর্কে জড়িয়ে যা অবস্থা, একেবারে মার খেতে খেতে বেঁচেছিলাম সেবার। মোদি প্লিজ, এবার আর কিছুটি করব না, আমি কথা দিচ্ছি। চুপচাপ দীপদার তোর সাথে যাব, তোরা ভিডিও করবি, ছবি তুলবি, আমি চুপটি করে তোদের পাশে দাঁড়িয়ে থাকবো। দেখ, ওসব জায়গা একটু সেন্সিটিভ, দেখলি না গাঁয়ের লোকেরা জায়গাটাকে কত মানে। একটা ভয় কাজ করে, খুব সাবধানে না থাকলে যদি কেউ জানতে পারে আমরা ওখানে গেছি, কতটা সমস্যা হবে ভাবতো। দুদিন ঘুরতে এসে এ সমস্ত আর ভালো লাগে না, বিশ্বাস কর। দীপদা প্লিজ প্লিজ, আমারও তো কত ইন্টারেস্ট বলো তোমাদের মতো ভূত তন্ত্র এসব নিয়ে। আমাদের গ্রাম বাংলায় এমন কত রহস্য আছে যা আজকের শতাব্দীর বেশিরভাগ মানুষই জানে না। আর আমি একটু ঘাটাঘাটি করেও দেখলাম,
এই মা ধূমাবতীর মন্দির খুব কম জায়গায় আছে। এই বাংলা, বিহার, আসাম আর কাশীঘাটে কয়েকটা মন্দির, ব্যাস, আর কোথাও নেই। চোখের সামনে এত বড় একটা বিষয় কিছুতেই মিস করতে চাইছি না আমি। প্লিজ প্লিজ প্লিজ। অবশেষে আর কি, রাজি হতেই হলো। যতই হোক টিমের ত্রয়ী বলে তো কথা। জায়গাটা যে এতটা ভয়ানক হবে সেটা কখনো কল্পনাও করতে পারিনি। এমনকি আজকের যুগে দাঁড়িয়ে পৃথিবীতে যে এখনো এমন জায়গা আছে এটাই কল্পনাতীত। কিছু কিছু জায়গার কিছু কিছু বিশেষ বস্তুগুণ থাকে। জায়গাটা যে ভালো কিংবা আনন্দের কিছু আভাস দিচ্ছে তা একেবারেই নয়, বরং মৃত্যু, জীর্ণতা, হাহাকার, দারিদ্রতা সব যেন একসাথে তলাকুণ্ডলী পাকিয়ে এই জায়গাটার মধ্যে বিরাজ করছে। ঘাটা কেমন যেন শিরশির করে উঠল। স্যাঁতস্যাঁতে অন্ধকার, পরিবেশটা কুমোর ধরা। বড় বড় জাঙ্গলে গাছেরা জড়াজড়ি করে এমনভাবে আছে ভোরবেলাতেও বোধহয় আলো এসে ঢোকে না। ঘন বৃক্ষ জাতীয় গাছগুলো বার করে মনে করাচ্ছে যেন পেছন থেকে কেউ বা কারা এক দৃষ্টে লুকিয়ে আছে আর নজর দিচ্ছে আমাদের ওপর। কালী পুজোর দিন খুব ভোর ভোর বাড়ির সকলে যখন ঘুমোচ্ছে ঠিক তখনই নদীর ঘাটে ঘুরতে আসার নাম করে বেরিয়েছি এই কাটাপুরীর থানের উদ্দেশ্যে। এই কালী পুজোর সময় সকালে রাস্তায় আস্তে আস্তে বেশ ঘন কুয়াশার দেখা মিলল। বেশ একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ। যত বেশি গভীর জঙ্গলের দিকে এগোচ্ছি ততই যেন ঠান্ডাটা আরো বেশি করে গলা টিপে ধরছে। ঘেরা জঙ্গলটায় আসার পথে বেশ কিছু ছবি ভিডিও নিয়েছি, কিন্তু কাটাপুরীর থানে ঢোকা মাত্রই কেমন জানি পাথর চেপে বসলো বলে মনে হচ্ছে দুটো কাঁধে। একটা দম বন্ধ করা চাপ অনুভূত হতে লাগলো ক্রমাগত। ক্যামেরাটা নিয়ে ছবি তুলতে গেলেও সব ঝাপসা, কিছুতেই ফোকাস নিচ্ছে না। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই জঙ্গলে ঢোকার পর থেকেই চতুর্দিকে যেন কাকের রাজত্ব। একটু খেয়াল করলেই দেখা যাবে কাক। অদ্ভুত তাদের দৃষ্টি, অদ্ভুত একটা চাহনি। বুকের রক্ত না একেবারে হিম হয়ে যাবে, যেন ওরাই লাল চোখ দিয়ে মেপে দেখছে আমাদের। আমি, মৌমিতা আর মিলি তিনজনে তিন দিকে গিয়ে জায়গাটাকে ভালো করে দেখতে লাগলাম। খুঁজতে লাগলাম সেই প্রাচীন ভাঙা মন্দির। দীপ! কতটা সময় হবে জানি না, হঠাৎ মৌমিতা চিৎকার করতে আমরা সকলে ছুটে গেলাম ওই দিকেই। দেখলাম কাঠের পুতুলের মতো শক্ত হয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে মৌমিতা, চোখ আটকে শতাব্দী প্রাচীন ওই ভগ্নপ্রায় মন্দিরের দিকে। নিঃশব্দে আমরা এগিয়ে গেলাম সেই দিকেই। এতটা অবাক মনে হয় জীবনে কখনো হইনি আমি। চোখের সামনে যা দৃশ্য দেখলাম তাতে সারা শরীর যেন আমার আবার শিউরে উঠল। অবাক হয়ে সেই পাথরের মূর্তির দিকে চেয়ে থাকতে থাকতেই মিলি বলে উঠল, কি অদ্ভুত, এমন কখনো দেখিনি। গতকাল রাতের পুজোর কিছু নমুনা এখানে স্পষ্ট, তবে ধুলোবালি, শুকনো পাতা পড়ে নোংরা কালচে হয়ে আসা দেবী ধূমাবতীর অর্ধেক কাটা মূর্তি দেখে যে কোনো বীর পুরুষেরও বুক কেঁপে উঠবে। দেবীর উগ্র মূর্তি যেন জীবন্ত। পেটের কাছ থেকে মূর্তিটা এবড়ো খেবড়ো হয়ে ভেঙে পড়ে আছে হাতখানেক দূরে। ভাঙা মূর্তি থেকে চুলগুলো যেন জীবন্ত হয়ে উঠছে। চোখের দৃষ্টিতে লেগে রয়েছে সর্বগ্রাসী ক্ষুধা। মণিগুলো জীবন্ত। মন্দিরটা যে 200 বছরেরও বেশি প্রাচীন তা বোঝা যাচ্ছে। একচালা মন্দিরের মাথায় জমেছে বটবৃক্ষের ঝুড়ি। মৌমিতা এতক্ষণ কোনো কথা বলছিল না। হঠাৎ তার ডান হাতটা তুলে একদিকে ইশারা করতেই আমার পায়ের তলার মাটিটা যেন সরে গেল। মৌমিতা ইশারা করা হাতের দিকে তাকিয়ে দেখি সেখানে কালকে রাতে নিয়ে আসা দুটো কাক ঘাড় মোটকে পড়ে রয়েছে। কিছুটা দূরে রাখা সেই খাঁচাটা। অজান্তেই মুখ ফেটে বেরিয়ে এলো গতকাল রাতে সেই কালীনাথ ভট্টাচার্যের বলা কথাটা। দেবী সন্তুষ্ট হলে কাকেরা পাহারা দেয়, আর রুষ্ট হলে সেখানেই কাকের মৃত্যু হয়। কতক্ষণ যে স্থানুবৎ হয়ে সেখানে দাঁড়িয়েছিলাম তা জানি না। ছবি তোলার কথা যেন মাথাতেই এলো না এসব দেখে। পুরুষ মানুষ হয়ে বলতে অনুশোচনা হওয়া উচিত, কিন্তু বলছি আমার ঠিক ভালো লাগছে না জায়গাটা দেখে। মনে হয় কালীদাতুর কথাটা শুনলেই ভালো হতো, না আসাটাই ঠিক। এই চল তো আমরা বাড়ি ফিরে যাই। ফেরার জন্য পা বাড়াতে যাব
অমনি কোত্থেকে যেন অসংখ্য কাক একসাথে চিৎকার করে উঠল, কান মাথা ছিঁড়ে যেতে লাগলো সেই শব্দে। মনে হতে লাগলো জঙ্গলের ভেতরে গাছের আড়াল থেকে এক নাগাড়ে পর্যবেক্ষণ করছে অনেকগুলো লাল চোখের সাপট। ঠিক শিকার ধরার আগে শিকারী যেমনভাবে অপেক্ষা করে, ঠিক সেইভাবে। কাকের এই তীক্ষ্ণ চিৎকার মাথায় সহ্য করতে পারলাম না, 2 হাত কানে চেপে ধরে বসে পড়লাম মাটিতে। মুহূর্তে যেন ঝড় উঠল সেই জঙ্গল জুড়ে। চোখের সামনে কেবল ধুলোর রাশি আর শুকনো পাতা। চোখের সামনেটা পুরো অন্ধকার হয়ে এলো। কোনো মতে দেখতে পেলাম মিলি ধীরে ধীরে এগিয়ে চলেছে কাটা বুড়ির মন্দিরের উপর। ওর মুখ থেকে বিড়বিড় করে একটা শব্দ শোনা যাচ্ছে। কান পেতে শোনার চেষ্টা করলাম। মিলি বলছে, ধূম ধূম ধূমাবতী স্বাহা, ধূম ধূম ধূমাবতী স্বাহা। মুখের ভেতরটা শুকিয়ে এলো। গলা ফাটিয়ে চিৎকার করে বললাম, মিলি মিলি, ওদিকে না, ওদিকে যাস না, একদম না মিলি, এদিকে চলে আয়। এই যেভাবে হোক আমাদের এই মায়াজাল থেকে বেরোতেই হবে। কিন্তু তখনই ঝড়টা যেন আরো 3 গুণ আকারে শুরু হলো। চোখের সামনে কেবল সাদা ধুলো, ঝড় ছাড়া আর কিচ্ছু দৃষ্টিগোচর হচ্ছে না। মিলি মিলি, মন্দিরে যাস না, এই মৌ যা না, তাড়াতাড়ি মিলিকে নিয়ে আয়। কোনো মতে সেই ঝড় সামলে আমি আর মৌ এগিয়ে গেলাম সেই মন্দিরের দিকে। কিছুই দেখা যাচ্ছে না। জঙ্গলের মধ্যে থাকা কাঁটা গাছে ছড়ে গিয়েছে হাত পা, জামা কাপড়। চোখ মেলে তাকানোর পর্যন্ত পরিস্থিতি নেই। মিলি, এখন আমাদের একসাথে থাকতে হবে। বড় বিপদ এসেছে মিলি, যাস না ওই অলক্ষণে মন্দিরে। কিভাবে যে হাতড়ে হাতড়ে সেই মন্দিরের চৌকাঠে পা রাখলাম জানি না, তবে আশ্চর্যভাবে মন্দিরের চৌকাঠে পা রাখার সাথে সাথে ঝড় যেন সম্পূর্ণ থেমে গেল। কেউ বলবে না একটু আগে অবধি এখানে করালগ্রাসী ঝড় উঠেছিল। কোনো মতে মুহূর্তের মধ্যে নিজেদের সামলে নিয়ে বললাম, মিলি, ভেবেছিলাম মিলি বোধহয় ঝড়ের মধ্যে ভুল করে রাস্তা হারিয়ে মন্দিরের মধ্যে আশ্রয় নিয়েছে, কিন্তু না, আমার আর মৌমিতার ধারণা ভুল প্রমাণিত করে দেখলাম মিলি শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে কাটা বুড়ির চোখের দিকে, আর তখনও আওড়ে যাচ্ছে, ধূম ধূম ধূমাবতী স্বাহা। মিলি, তোকে তো আমি বারণ করেছিলাম আমাদের কথা না শুনে কোথাও না যেতে। তুই কেন এখানে আবার এসেছিস? আবার আবার এখন এই মূর্তির সামনে কেন দাঁড়িয়ে আছিস? মৌমিতা কথাটা একটু রেগে গিয়েই বলল, কিন্তু মিলির মধ্যে কি কোনো ভ্রুক্ষেপ দেখা দিল? না, হয়তো না। মিলিকে আমিও বেশ কয়েকবার ডাকলাম, কিন্তু ও একইভাবে ধ্যানমগ্ন অবস্থায় মা ধূমাবতীর মূর্তির দিকে তাকিয়ে রয়েছে। মিলি, এই মিলি, মিলি শোন না, শোন, তাকা তাকা, এদিকে তাকা। এই মিলি, মৌ, তুই ওকে ডেকে নিয়ে আয় হাত ধরে। আমার কিন্তু পরিস্থিতি একদম ভালো ঠেকছে না রে, বুঝলি? মৌমিতা এগিয়ে মিলির হাত ধরে একটা হ্যাঁচকা টান দিতে মিলির যেন হুঁশ ফিরল। তারপর কিভাবে বাড়ি ফিরেছি সে কথা না বলাই ভালো হয়। কিন্তু একটা বিষয় অদ্ভুতভাবে লক্ষ্য করলাম, সেদিন জঙ্গলের মধ্যে ওইটুকু সময় প্রায় গোটা 2টো বেলার সমান। যখন বাড়িতে আসলাম সবাই রীতিমতো চিন্তা করছে। মৌমিতার জেঠু একটু গ্রাম্য সংস্কারের লোক, তিনি তো বেশ রেগে মেগে হম্বিতম্বি করছিলেন। মৌমিতা কোনো মতে তাদেরকে বুঝিয়ে বেশ কিছু মিথ্যে কথা টথা বলে ব্যাপারটাকে শান্ত করলেও আমি স্পষ্ট বুঝতে পারলাম কালী দাদু ঠিক কিছু না কিছু একটা আন্দাজ করেছে। দাদুর অন্তর্নিহিত দৃষ্টির কাছে মাথা নিচু করে এলাম ঘরের মধ্যে, কিন্তু ভয় হতে লাগলো মিলিকে নিয়ে। ও মোটেই স্বাভাবিক আচরণ করছে না, বিড় করে আওড়ে যাচ্ছে সেই মন্ত্রটা। ধূম ধূম ধূমাবতী স্বাহা। আর কিছু সময়ের মধ্যেই শুরু হবে কালী পুজো। বাড়ি ভর্তি লোকজন। মন্দিরে মায়ের মূর্তি সাজিয়ে সব তৈরি। কালীনাথ ভট্টাচার্যকে আজ চেনা যাচ্ছে না। লাল টকটকে বসন, গলায় রুদ্রাক্ষের মালা, হাতে বিশেষ কিছু দ্রব্যগুণের সাথে পরিহিতা বাহুবন্ধনী। গলায় লাল উত্তরীয়তে তাকে দেখলে শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে। কিন্তু মহাবিপদ ঘনিয়ে এসছে এখানে, কথাটা বোধহয় কালীনাথ দাদুর কান অবধি উঠে গিয়েছে। বাড়ির সকলে ভীত, চিন্তিত, আর সবচেয়ে বেশি আমি নিজে। স্বামী সোহাগীকে দেখো, যেন পিড়িতে আর ধরে না।
মরণ দশা, ওই শাখাবালা ভেঙে যাবে রে। ওই টকটকে লাল সিটি সাদা ফ্যাকাশে হবে। মরণ দশা, কতরে যখন সাদা ধান উঠবে দেখবি কেমন সোহাগ উতলে ওঠে। পোড়ামুখী মরবে, মরবে, তোমার স্বামীটাও মরবে রে। লাল হলুদ শাড়ির জায়গায় উঠবে সাদা ধান। সোহাগ পাবি নে রে, আর পাবি নে। একটা অদ্ভুত মায়াবী হাসির ছলে কথাগুলো বলল মিলি। সামনের দোলনাটায় পা দুটো দুপাশে ছড়িয়ে জামাটাকে হাঁটু অব্দি তুলে চুল ছেড়ে বসে আছে মিলি। কিন্তু চেহারায় মিলি হলেও ওর গলার শব্দটা মোটেও মিলির মতো না, কখনোই হতে পারে না। বহুদিন ধরে ক্ষুধা তৃষ্ণায় কাতর হওয়া কোনো বয়স্কা গ্রামের বৃদ্ধা যেন কথা বলছে মিলির মুখ দিয়ে। আমার সারা শরীর প্রচণ্ড ভয়ে কাঁপতে লাগলো। নিজের জেদ, নিজের ইচ্ছের জন্য কত বড় ক্ষতি করে ফেললাম। এখন উপায় কি? যদি ভুল করেও এই বাড়ির লোক জানতে পারে আমরা গিয়েছিলাম আজ ভোরে ওই কাটা বুড়ির থানে, আর সেখান থেকে ফিরে এসেই মিলি এই অদ্ভুত আচার আচরণ করছে, তাহলে সবচেয়ে বড় কথা হলো আদৌ সুস্থ হবে তো? মৌমিতার অবস্থা ভালো নয়। ভয়ে চিন্তায় ওরও যেন গলা শুকিয়ে গেছে। একটু পরেই শুরু হবে কালী পুজো। কালীনাথ দাদু সেই দিকেই ব্যস্ত ছিলেন। হঠাৎ এই কাণ্ড কারখানা দেখে সারা বাড়ির লোক এখন ছুটে এসেছে দালানে। আমি জানি না আদৌ কি ঘটল, কিন্তু কালীনাথ ভট্টাচার্য চোখ বুজে বিড়বিড় করে কিছু একটা বলল মিলির কপালের ঠিক মাঝখান চেপে ধরে। মিলি বৈদ্যুতিক শক খাওয়ার মতো কেঁপে উঠে নেতিয়ে পড়ল মাটিতে, আর অদ্ভুতভাবে একটা নাম বেশ কয়েকবার উচ্চারণ করে উঠল, চন্দ্রিমা, চন্দ্রিমা। আমি আবছা অন্ধকারে টের পেলাম সাদা ধোঁয়ার একটা কুণ্ডুলি জড়ো হয়েছে ওর পাশে। ওই ওই ঠিক যেমনটা গতকাল রাতে ওই বৃদ্ধার দলের আশপাশে দেখেছিলাম, ঠিক তেমনটা। আপনাদের সবার কাছে অনুরোধ করা হচ্ছে, মিলিকে একটু একা ছেড়ে দিন সবাই। আমি বুঝতে পেরেছি কি ঘটনা ঘটেছে। আজ অমাবস্যা, কালী পুজো। আমি কথা দিচ্ছি আমি নিজে হাতে সুস্থ করে তুলব মিলিমাকে। আপনারা দয়া করে বিব্রত হবেন না, এখন আমাদের একটু একা ছেড়ে দিন। কালীনাথ দাদুকে সবাই যে প্রচণ্ড শ্রদ্ধা এবং ভক্তি করেন সেটা সেখানকার মানুষের মুখে স্পষ্ট বুঝতে পারলাম। তিনি একবার বলতেই সকলে যেন সেখান থেকে একেবারেই চলে গেলেন। সবাই চলে যেতেই আমাদের দিকে একটু রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বললেন, জানি তোমাদের কৌতূহল বেশি, কিন্তু বড়দের কথা যদি এতটুকু শুনতে তাহলে আজ এই অবস্থা হতো না মেয়েটার। জানো জানো ওর মুখ থেকে বেরোনো সেই চন্দ্রিমা আসলে কে? আর মিলি কিভাবে জানলো মা ধূমাবতীর বীজ মন্ত্র? আমি এসবের মূলে। লোভের বশে ভিডিও করে পপুলার হওয়ার জন্য আমি এসব বলেছি। আমি আর সত্যিই জানতাম না মিলি এসব বীজ মন্ত্র জানে। আসলে আজকাল তো সবই ইন্টারনেটে জানা যায়। হ্যাঁ, কিন্তু তার সঠিক প্রয়োগ পদ্ধতি না জানলে এর ফল হয় মারাত্মক। আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, কিন্তু ও একটু পরেই উঠবে এবং আবার শুরু করবে। ওর শরীরে এখন সেই সাধিকা চন্দ্রিমার বাস, যিনি একটা সময় ধূমাবতী বিদ্যায় রপ্ত হয়েছিলেন। আজও তার অস্তিত্ব আছে ওই জঙ্গলে, ওই মন্দিরে। তাকে সন্তুষ্ট করতেই গায়ের বিধবারা যায় ওখানে, দীপ ধূপ জ্বালিয়ে সম্মান জানায়, যাতে গ্রামে কোনো অভিশাপ না নেমে আসে। দাদু, আমায় ক্ষমা করো। আমি এখানকার মেয়ে, অথচ আমার ওদেরকে বোঝানো উচিত ছিল, কিন্তু আমি এই কথা বলে মৌমিতা হাউ হাউ করে কেঁদে উঠল। আমি আর নিজেকে সামলাতে পারলাম না, চোখের কোণ জলে ঝাপসা হয়ে এলো। কালীনাথ ভট্টাচার্য পুজোর জন্য বিশেষ কিছু দ্রব্য উপকরণ আনতে বাজারে পাঠালেন। তারপর আমাদের কাছে এসে বলতে লাগলেন, কাটা বুড়ির থানের ঘটনাটা আজকের নয়, বহুদিনের অভিশাপ রয়েছে এ অঞ্চলে। ও অভিশপ্ত জঙ্গল। আজ থেকে প্রায় 200 বছর আগের ঘটনা। এই গ্রাম ছিল তখন স্বায়ত্ত শাসন এলাকায়। গ্রামের প্রভাব প্রতিপত্তি মানুষ ছিলেন চন্দ্রনাথ সর্দার। সবাই তাকে দেবতার মতোই পুজো করতেন এই গ্রামে। সুখ শান্তিতে ভরা সংসার ছিল তার, কিন্তু কপালে লেখা পাপ যে মানুষকে কোথায় নিয়ে যায়।
ছেলে বৌমা নিয়ে ভরা সংসারে তার জ্বলে উঠল আগুন। ভাগ বাটোয়ারা, জমি জমা সম্পত্তি নিয়ে শুরু হলো ভাইয়ে ভাইয়ে ঝামেলা। বিশাল সম্পত্তি, অথচ মানুষের লোভ কিছুতেই কমে না। ভাইরা যেন একে অপরের চরম শত্রু হয়ে গেল, পারলে এক্ষুনি একে অপরকে শেষ করে দেয়। চন্দ্রনাথ সর্দারের ছোট ছেলের বউ ছিলেন চন্দ্রিমা, রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। ভোরবেলায় তার গাওয়া ভৈরব রাগের সুর দিয়েই সারা গ্রাম নাকি জেগে উঠত। তার কথা চালচলন সবেতেই লক্ষ্মীশ্রী ছিল পুরো দমে বিদ্যমান। বাড়িতে অনুষ্ঠিত দুর্গাপুজোয় প্রত্যেকবার নিজের হাতে ভোগ রান্না করে সেটা গ্রামবাসীকে খাওয়াতেন। সেই সাধনা কি ঈশ্বরতুল্য ছিল। ডাগর চোখের অধিকারিণী চন্দ্রিমা ছিলেন সাক্ষাৎ দেবী প্রতিমা। শিক্ষা, দীক্ষা এবং স্বভাব কোনো কিছুতেই ত্রুটি তার ছিল না। চন্দ্রিমা সমস্ত গুণের মধ্যে আর একটা বড় গুণ হলো ওর পুজো করা। বিশেষ তিথিতে বা বিশেষ দিনে ঘর বন্ধ করে ঘন্টার পর ঘন্টা, কখনো কখনো সারা রাত জুড়ে চলতো তার পুজো। তবে কি যে পুজো করতো তা কেউ জানে না। কেউ বলতো কালী দুর্গা, কেউ বলতো লক্ষ্মী। তিনি নিশ্চয়ই মহাবিদ্যার পুজো করতেন। মৌমিতার হঠাৎ এই কথাটা শুনে আমি এবং কালীনাথ দাদু দুজনেই একেবারে অবাক হয়ে গেলাম। ঠিক ধরেছ মা, সত্যি চন্দ্রিমা ছিল মা ললিতা ত্রিপুরা সুন্দরীর মহাভক্ত, যিনি ভক্তকে সমস্ত অন্তরের সৌন্দর্য বাড়িয়ে ব্যক্তির বাহ্যিক রূপ দান করেন। কিন্তু চিরকাল তো আর দিনকাল সমান যায় না। নিজের পূর্বজন্মের কর্মফলেই হোক কিংবা পুজোর ত্রুটিতে তার জীবনে নেমে আসলো ঘোর অমাবস্যা। বিয়ের কয়েক বছরের মধ্যেই একদিন রাতে খবর এলো পুকুর ধারে পাওয়া গেছে চন্দ্রিমার স্বামীর লাশ। কেউ বা কারা যেন খুন করেছে তার স্বামীকে। মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়ল, চোখের সামনে সবকিছু যেন ধ্বংস হয়ে গেল এক লহমায়। পাগলের মতো হয়ে গেল চন্দ্রিমা। কিন্তু তখনও তার দৃঢ় প্রতিজ্ঞা, তার স্বামীর খুনিকে খুঁজে বের করতেই হবে যে কোনো প্রকারেই হোক। বেশি বেগও পেতে হলো না তাকে। খুব স্পষ্টভাবেই জানতে পারল সে কে তার স্বামীকে খুন করেছে। চন্দ্রিমার ভাসুরের এত? আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন কালীনাথ ভট্টাচার্য, তারপর সম্মতিসূচক মাথা নাড়লেন। চন্দ্রিমার বড় ভাসুর অর্থাৎ চন্দ্রনাথ সর্দারের বড় ছেলে প্রিয়নাথ সর্দার। মনে মনে গোটা পরিবারকে ছাড়খাড় করে দেওয়ার লোভ চাপল চন্দ্রিমার মাথায়। এক রাতের মধ্যে গা ভরা গয়না, মাথা ভরা লাল সিঁদুর, রঙিন শাড়ি ফেলে দিয়ে গায়ে উঠল সাদা থান। আশ্রয় হলো বাড়ি থেকে দূরে পরিবারের বিধবা নারীদের সাথে। চন্দ্রিমা ছিলেন মহাবিদ্যার সাধিকা। তার বাপের বাড়ির বড় জেঠু ছিলেন একজন মহাবিদ্যা সাধক। তার থেকে কিছুটা গুপ্ত বিদ্যা শিক্ষালাভ করেছিল চন্দ্রিমা। একদিন মাঝরাতে চন্দ্রিমা বিধবাদের ঘর ছেড়ে পালিয়ে আসলো তার বাপের বাড়ি বড় জেঠুর কাছে। বড় জেঠু, আমি এর প্রতিশোধ নিবই। আমি জানি তুমি সেই বিদ্যা জানো। কিন্তু মা, সে যে ভয়ঙ্কর। আমি ঘর পরিবার নিয়ে থাকি, সেই বিদ্যে কখনো প্রয়োগ করতে পারি না আমি। গৃহত্যাগী ছাড়া কেউ পারবে না। যার আর হারানোর কিছুই নেই তার আবার কিসের ভয়? আমি রাজি এবং দৃঢ় প্রতিজ্ঞ। আমি ওই শয়তান প্রিয়নাথ সর্দারের মৃত্যু চাই। আমার তো ঘর পরিবার কিছুই নেই, আমার তো কিছুতেই আর বাধা নেই। বেশ, আমি তোমায় শিখিয়ে দেব। শুধু অমাবস্যার রাতে বিশেষ তিথিতে জঙ্গলের কাছে দেবী ধূমাবতীর মন্দিরে চলে এসো। আর হ্যাঁ, মনে রেখো, দেবীর বাহন কিন্তু দাঁড় কাক। শুভ এবং অশুভ কাজ দুইতেই দেবীর সাহায্য তুমি নিতে পারো। মনে রেখো, যে গুপ্ত বিদ্যে তোমায় শেখাবো সেখানে পরবর্তীকালে ক্ষমার কোনো স্থান নেই। সাক্ষাৎ মৃত্যু হবেই। তাই এখনই ভেবে নাও যা করার। গ্রামের শেষ প্রান্তে জঙ্গলের মধ্যে পঞ্চমুণ্ডির আসনের ওপর দেবী ধূমাবতীর পূজা করতেন এক সাধক, কিন্তু কোনো মূর্তি নেই। আমি চাই তুমি এ পূজায় সিদ্ধি লাভ করলে বা তোমার মনোবাসনা পূর্ণ হলে
তুমি মায়ের মন্দির করো। এরপর শুরু হলো গুপ্তভাবে সাধনা। বড় জেঠুর সান্নিধ্যে এসে রোজ রাতে এভাবে চলতে থাকলো মারণ বাণ প্রয়োগ। অবশেষে এলো সেই বিশেষ সময়। চতুর্দশীর অন্ধকার রাতে ঘন জঙ্গলে পুজোয় বসল চন্দ্রিমা। বিধবা থাকায় তার কোনো বাধা ছিল না এ পুজো করতে। সহস্রবার দেবী ধূমাবতীর নির্দিষ্ট বীজমন্ত্র জপ করে সেই দ্বারকাককে পুড়িয়ে তার ছাই মন্ত্রপুত জলে মিশিয়ে নির্দিষ্ট শত্রুর বালিশের তলায় কিংবা বিছানার কাছে বা বাড়ির আশেপাশে ছড়িয়ে দিলেই মৃত্যু কিংবা পতন নিশ্চিত। এতটাই গুপ্ত এবং ভয়ানক এই পুজো প্রক্রিয়া প্রকৃতিও যেন জানান দেয় যে নির্দিষ্ট অঞ্চলে বা নির্দিষ্ট সীমানার গণ্ডির মধ্যে এই মন্ত্র জপ করা হয় সহস্রবার। সেখানে মাথার উপর ধোঁয়ার আকারে কালো মেঘ জট পাকাতে শুরু করে মন্ত্রসিদ্ধ হলো তাই। সেদিন মাঝরাতে একা সেই মন্দিরে গিয়ে জেঠুর কথা মতো পেছনের দিকে যজ্ঞের ছাই এনে মিশিয়ে নেয় চন্দ্রিমা। তারপর খুব সাবধানে লুকিয়ে সেই ছাই এনে ফেলে দেয় প্রিয়নাথ সর্দারের বিছানায়। কিন্তু সেদিন পর্দার আড়াল থেকে দেখে নেয় এক দাসী, রত্না। সপ্তাহখানেকের মধ্যে হঠাৎ রক্তবমি করতে করতে মরে যায় প্রিয়নাথ। মনে কৃতজ্ঞতার ঝুলি নিয়ে জঙ্গলে এসে দেবী ধূমাবতীর মূর্তি গড়ালেন তিনি। সাহায্য করেন তার বড় জেঠু। সেই নির্জন জঙ্গলে কেবল একাকী দেবী সাধনায় মগ্ন হলেন রাজরানী চন্দ্রিমা। প্রায় বছরখানেক পর হঠাৎ একদিন সেই মন্দিরে উপস্থিত হয় প্রিয়নাথের ভাই অর্থাৎ চন্দ্রিমার মেজ ভাসুর কুমারনাথ। তিনি প্রচণ্ড ক্ষিপ্ত এবং মেজাজের স্বরে বলেন, শয়তান, খুনি, আমার দাদাকে তুই মেরেছিস টুকটাক করে। দাসী রত্না সব দেখেছে। পাগলের মতো তোকে খুঁজেছি, আজ পেয়েছি। তোকে সহ তোর এই বুড়ি কুৎসিত দেবীকে আজ আমি শেষ করবই। আমার দাদার মৃত্যুর প্রতিশোধ আমি আজ নেবই। একা চন্দ্রিমা পেরে ওঠে না তার সাথে। কুমারনাথের এক আঘাতে পাথরের তৈরি দেবী ধূমাবতীর মূর্তি ভেঙে যায় অর্ধেক। যাকে আজ তোমরা দেখছো প্রচণ্ড রাগ ক্ষোভে সেখানেই নিজেকে শেষ করে চন্দ্রিমা। কিন্তু অভিশপ্ত হয়ে যায় জায়গাটা। পরে চন্দ্রিমার বড় জেঠু এসে সব বুঝতে পারে, কিন্তু তখন আর কিছু করার থাকে না। এরপর 1 বছরের মধ্যে গোটা সর্দার বাড়ির সকলে চলে গেল জীবন থেকে একে একে। গোটা বাড়িটা ফাঁকা হয়ে গেল, ধূলিসাৎ হয়ে ধুলো জমতে লাগলো সেই বাড়িতে। তারপর থেকেই এই নিয়ম চালু গ্রামে। আর বুড়ির থানের নাম বদলে হলো কাটা বুড়ির থান। ঘড়ির কাঁটা রাত 1টা ছুঁয়েছে। বাড়ির প্রত্যেক সদস্যকে ঘরের ভেতর থাকার আদেশ দিয়ে সবার প্রথমে কালীনাথ ভট্টাচার্য বৈদিক মন্ত্র উচ্চারণ করতে করতে এগিয়ে চললেন সামনের দিকে। कराल बदनं घोरं मुक्तकेशिं चतुर्भुजं कलिकां दक्षिणां दिव्यां मुंडमाला विभूषितम्। মৌমিতা হাতে একটা টর্চ নিয়ে এগিয়ে চলেছে, আর আমার কাঁধের ওপর মিলির অচৈতন্য শরীরটা পড়ে আছে। আমার চোখটা ফেটে জল আসছিল, কিন্তু মৌমিতা যাতে মানসিকভাবে শক্ত থাকে তাই যতটা সম্ভব নিজেকে শান্ত রাখছি। 2 দিন ঘুরতে এসে এত বড় বিপদের সম্মুখীন হতে হবে তা কখনো ভাবতে পারিনি। চোখ বুজে ইষ্টদেবতাকে ডাকছি। একটা সময় এসে উপস্থিত হলাম কাটা বুড়ির ওই মন্দিরের চাতালে। ইশারায় কালীনাথ ভট্টাচার্য মিলিকে শোয়াতে বললেন সেইখানে। আমি কলের পুতুলের মতো তাই করলাম। দেখলাম মিলির চারপাশে কতগুলো নকশা কাটলেন তিনি। এই বিষয়ে আমার সঠিক জ্ঞান না থাকলেও এটুকু বুঝলাম যে ওইগুলো কোনো দেবদেবীর যন্ত্র। নির্দিষ্ট রং এবং নির্দিষ্ট জ্যামিতিক আকারে সেইগুলো মিলির চারপাশ দিয়ে এঁকে তিনি যজ্ঞকুণ্ড প্রস্তুত করলেন। নিজের পাশে 5টা শোল মাছ পোড়া 5 দিকে মুখ করে ছড়িয়ে রাখলেন। এরপর যোগী ডুমুর, কালো বিড়ালের লোম, কাকের পালক এবং আরও অনেক কিছু নাম না জানা দ্রব্য দিয়ে অভিষিক্ত করলেন যজ্ঞকুণ্ডটাকে। ঘিয়ের আহুতিতে প্রায় গগনচুম্বী অগ্নিশিখা উঠল। মন্দিরের বাইরে আমি আর মৌমিতা পাথরের মতো দাঁড়িয়ে সবটা দেখছি এক চোখে।
আরও কত সব নিয়মের পর কালীনাথ চাতাল থেকে উঠে বাইরে এলেন। আমি এখন দেবীর বীজ মন্ত্র জপে বসবো। এই সময় প্রাকৃতিক পরিবেশ এবং চারপাশে অনেক কিছু অলৌকিক ঘটনা ঘটতে পারে। কোনোভাবেই ভয় পাবে না, নিজেদেরকে বাঁচিয়ে রাখবে। মনে রাখবে, এগুলি সবই মায়া, সব কিছু ভ্রম। বুকের ভেতরটা হু হু করে উঠলেও নিজেকে যতটা সম্ভব শান্ত রাখা যায় মৌমিতাকেও ঠিক ততটাই সান্ত্বনা দিলাম। সাদা ধোঁয়ার কুণ্ডলিতে চোখ জ্বালা করতে লাগলো, কিন্তু ঠায় বসে রইলাম বাইরে। কালী পুজোর অমাবস্যার রাত, বছরের সবচেয়ে অন্ধকার দিন। চারপাশে ঘন অন্ধকার, এতটুকু আলোর জোগাড় নেই। সেই রাত নির্জন জঙ্গল আর কালীনাথ ভট্টাচার্যর গম্ভীর কণ্ঠে উচ্চারিত মন্ত্র সব মিলিয়ে কোনো সাধারণ মানুষের সুস্থ থাকাটা বোধহয় সত্যিই অস্বাভাবিক। দেবিত্তং ভক্তশূলভে সর্বকার্য বিধায়িনী কলৌ হি কার্য সিদ্ধার্থম উপায়ং ব্রূহি যত্নত্ব। কিছুটা মন্ত্র জপ হয়েছে, অমনি জঙ্গল জুড়ে শুরু হলো তোল পাড় করা ঝড়। ওই সেদিন যেমন ঝড় উঠেছিল ঠিক তেমন, সাথে মাথার উপর কোথা থেকে জড়ো হলো শত শত কাক। মন্দিরের মাথার উপর থেকে তারা ক্রমাগত পাক খেতে খেতে ঘুরতে লাগলো, আর সাথে তাদের সেই ভয়ঙ্কর চিৎকার। ঝড়ের বেগে সেই আগুন নিভে যাওয়ার উপক্রম হলো। শুকনো পাতার ঝড়ের মধ্যে থেকে কোনো মতে দেখতে পেলাম মিলির নিথর শরীরটা ধীরে ধীরে মাটি থেকে উপরে উঠছে, কোনো অবলম্বন ছাড়াই। মুহূর্তে দেখতে পেলাম কালীনাথকে কেন্দ্র করে এক বিশালাকায় দাঁড় কাক পাক খাচ্ছে। সে ক্ষিপ্তভাবে চেষ্টা করছে সেই আঁকা যন্ত্রের মধ্যে দিয়ে প্রবেশ করতে, কিন্তু কিছুতেই পারছে না। সেই সময় কাকের সমস্ত চিৎকার থেমে গিয়ে এক মহিলার বিশ্রী কর্কশ হাসির শব্দ পাওয়া গেল। সমস্ত জঙ্গল কাঁপতে লাগলো সেই শব্দে, অথচ কালীনাথের মন্ত্রজপ থামল না। कराल बदनं घोरं मुक्तकेशिं चतुर्भुजं कलिकां दक्षिणां दिव्यं मुण्डमाला विभूषितम्। কত সময় সে ভয়ঙ্কর পিশাচিনী হাসির শব্দ চলল তার জানি না, কিন্তু একটা সময় সেটা থামতেই দেখি মিলি তার স্থানে নেই, বরং কালীনাথের কাঁধের উপর চেপে বসেছে। মুখে আহুতি দেয়া শোল মাছ পোড়া, গোটা শরীর যে তার নিজের বশে নেই সেটা দেখেই বোঝা যাচ্ছে। নখগুলো গত কয়েক সময়ের মধ্যেই বেড়ে গেছে কয়েক ইঞ্চি। সেগুলো ধারালো অস্ত্রের মতো খেলা করে চলেছে কালীনাথের বুক গলা লক্ষ্য করে। একটু চাপ দিলেই ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসবে। সেই বিরাট আকারের কাকটা চোখে পড়ল এবার। আমাদের দিকে ক্ষিপ্ত সেই আগুন রাঙা দৃষ্টি নিয়ে ছুটতে ছুটতে এলো আমাদের দিকেই। চিৎকার করে মৌমিতা জ্ঞান হারিয়ে পড়লো আমার কোলে। আমিও চোখ বুজে ফেলার আগের মুহূর্তে দেখলাম সেই দানবরূপী দাঁড়কাক মন্দিরের দরজা থেকে বেরোনোর সাথে সাথে ধুলোর মতো মিলিয়ে গেল বাতাসে। প্রতি মুহূর্তেই ভাবছিলাম, এই হয়তো মিলি সুস্থ হয়ে যাবে, এই হয়তো কালীনাথ তার ধ্যান ভঙ্গ হয়ে উঠবেন। কিন্তু একের পর এক বিভীষিকা আমাদের জন্য অপেক্ষা করে যাচ্ছিল। মৌমিতাকে ইচ্ছে করেই জাগালাম না, এতটা মানসিক দৃঢ়তাও নেই। আমি একা চাক্ষুষ করলাম আরও এক ভয়ঙ্কর দৃশ্য। টর্চ ততক্ষণে নিভে গেছে। জ্বলতে থাকা আগুনের আলোতেই দেখতে পেলাম 5টা অতি প্রাকৃতিক জীব। অনেকটা দেখতে নারীদের মতোই, কিন্তু অদ্ভুত তাদের চেহারা। শরীরে এক টুকরো বস্ত্র নেই, মাথার চুল পা ছুঁয়েছে জীর্ণ শীর্ণ কুটিল দেহ, ভয়ঙ্কর মুখমণ্ডল, দু চোখের দৃষ্টিতে সর্বগ্রাসী খিদে। তারা মাকড়সার মতো 4 হাত পায়ের ওপর ভর দিয়ে মুখটা উল্টো দিকে ঘুরিয়ে হেঁটে হেঁটে আসছে কালীনাথের দিকে। আমার গলা দিয়ে আর্তনাদ বেরিয়ে আসছিল, কিন্তু বহু কষ্টে সেটাকে দমন করলাম। পাথরের মূর্তির মতো শূন্য অনুভূতি নিয়ে দেখতে থাকলাম। সেই 5টা অতি প্রাকৃতিক জীব 5 দিক থেকে 5টি শোল মাছ পোড়া নিয়ে চিবোতে লাগলো কড়মড় শব্দ করে। তাদের মুখ দিয়ে ক্রমাগত লালা ঝরছে এবং প্রত্যেকের প্রলুব্ধ দৃষ্টি কালীনাথের দিকে। ওইভাবে বসে থাকতে থাকতে কখন যে চেতনা লোপ পেয়েছে জানি না, হঠাৎ দেখলাম কালীনাথ চোখ খুলে তাকালেন। कलिकां दक्षिणां दिव्यं मुण्डमाला विभूषितम्। দুর্বোধ্য ভাষায় কি সমস্ত মন্ত্র উচ্চারণ করতে করতে
হাতে ধরে থাকা ছাই নিয়ে ছুঁড়ে দিতে সেই 5টা অতিপ্রাকৃত জীব নিমেষে উধাও হয়ে গেল সেখান থেকে। দেবিত্তং ভক্তসুলভে সর্বকার্য বিধায়িনী কলৌহি কার্য সিদ্ধার্থমুপায়ং ব্রোহি যত্নন্ত। বজ্রগম্ভীর শব্দে শুরু হলো চণ্ডীপাঠ। যজ্ঞকুণ্ডের আগুন এখন তাও তাও করে জ্বলছে। কাঁধের উপর থাকা মিলি আবার ঘুমিয়ে গেছে। পরম যত্নে তাকে আবার আগের জায়গাতে শুইয়ে রাখলেন তিনি। ধীরে ধীরে দেখলাম যজ্ঞকুণ্ডের আগুন থেকে সাদা ধোঁয়ার কুণ্ডলী একটা নির্দিষ্ট আকার নিচ্ছে। মুহূর্তের মধ্যেই সেটি একটি দেবীর রূপ ধারণ করলো। খুব ভালোভাবে চিনি। আমার মুখ ফসকে বেরিয়ে এলো, মা ধূমাবতী, চতুর্ভুজা দেবী, রথে আরোহিতা। প্রচণ্ড আলোকের ছটায় সেদিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলাম না। চোখ বুজে আসছিল ঘুমে। ঘোর লাগা অবস্থাতেই কানে এলো, তুমি যে অন্তর্যামী মা, এই মেয়েকে তুমি রক্ষা করো। সে নির্দোষ, কৌতূহলের বশে তোমার মন্দিরে এসে তোমাকে স্পর্শ করেছে, তোমার বীজ মন্ত্র জপ করেছে। তোমার ভক্ত মহাসাধিকা চন্দ্রিমার কোপ থেকে তুমি তাকে রক্ষা করো মা। তোমার জয় হোক মা। প্রচণ্ড আলোক ছটার দিকে আর তাকিয়ে থাকতে পারলাম না। ঘুমে ঢলে পড়লাম সেই মাটিতেই। আমার আর কিচ্ছুটি মনে নেই। ভোরের আলো কখন যে এসে পড়েছে চোখে জানি না। চোখ মেলে তাকাতেই দেখলাম কালীনাথ আর মিলি আমাদের দিকে তাকিয়ে হাসছে। বুকের ভেতরটা যে কত প্রশান্তি লাগলো তা কখনোই ভাষায় লিখে প্রকাশ করতে পারবো না। আমায় ক্ষমা করে দিস মিলি, প্লিজ। এমন হবে জানলে আমি কখনোই আর তোর বা সব বিষয়ে এত পাকামো কিসের বলতো। দেখলাম মিলি এই সমস্ত কিছুতেই কোনো ভ্রুক্ষেপ না করে দিব্যি বসে রয়েছে মন্দিরে। ওকে কিছু বলো না দীপ, ওর সেই সমস্ত ঘটনা কিছুই মনে নেই। মহামায়ার আশীর্বাদে ও একদম সুস্থ এখন। আমাদের ঘরে ফিরে যাওয়া উচিত। সকলে আমাদের জন্য চিন্তা করছে, আর তোমাদেরও কালকে সারা রাত বহু ধকল গেছে। তবে দীপ, তোমার সাহসকে কুর্নিশ। তোমার মতো বয়সী কোনো ছেলেকে আমি এতটা ধৈর্যশীল হয়ে সারা রাত এমন পরিস্থিতিতে টিকে থাকতে দেখিনি। আমি কিছু বুঝতে পারলাম না। গলার কাছটায় কতগুলো শব্দ যেন তলা পাকিয়ে ব্যথা করতে শুরু করলো। কেবল একটাই কথা বললাম, আপনি যে এত বড় মহাসাধক, তন্ত্রের আপনার যে এত পটুত্ব, অথচ আপনাকে দেখে কিন্তু কিছুই বোঝার উপায় নেই। কালীনাথ ভট্টাচার্য কিছু বললেন না, কেবল হো হো করে বাচ্চাদের মতো করে হেসে উঠলেন। সবই মহামায়ার ইচ্ছে গো। আমি কেবল তার চরণে আশ্রিত দাস। তার ইচ্ছে হলে সে নিজেই করিয়ে নেবে। ফিরে আসার জন্য সমস্ত ব্যাগপত্র গোছানো হয়ে গেছে। সবাই মোটামুটি ব্যস্ত দেখে আমি ইচ্ছে করেই সরে আসলাম কালীনাথ ভট্টাচার্যর সাথে একটু কথা বলার জন্য। আচ্ছা, আপনি কি সত্যিই জানেন আমার সেই সমস্যাটার কথাটা? না প্রথম দিন দেখে আমাকে যে বললেন? সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, শুধু ক্ষমা করতে শিখতে হবে। তবে একটা কথা বলে রাখি বাবা, সামনের মাসে যে জায়গায় যাওয়ার চেষ্টা করছো সেখানে পারলে যেও না, তোমার বিপদ হতে পারে। আমি অবাক হয়ে কালীনাথ ভট্টাচার্যের দিকে বেশ কিছুক্ষণ চেয়ে রইলাম, কিন্তু সকলের তড়িঘড়ি ব্যস্ততার জন্য আমি কোনো উত্তর দিতে পারলাম না তাকে। কেবল নমস্কার করে হাঁসখালি গ্রামকে বিদায় দিয়ে চলে এলাম কলকাতাতে। মনের মধ্যে কি হলো জানি না, পরবর্তীকালে যেখানে যাওয়ার কথা ছিল সেটা ইচ্ছে করেই বন্ধ করলাম। তারপর 2 মাস হয়ে গেছে। হঠাৎ একদিন খবরের কাগজ হাতে একটা খবর চোখে আটকে গেল। পাটুলিয়ায় এক পুরনো বাড়ি ধসে মৃত্যু 2 যুবকের। কথিত ছিল সেই বাড়ি নাকি ভুতুড়ে, স্থানীয় সূত্রে জানা গেছে। আরও কত কিছু লেখা ছিল, কিন্তু চোখের সামনে ঝাপসা হয়ে গেল। আর কিছু পড়তে পারলাম না, কারণ যেদিন সেই যুবক দুটির মৃত্যু হয়েছে
সেই দিনই আমার যাওয়ার কথা ছিল পাটুলিয়ার সেই পুরনো বাড়িটাতে। মনে মনে আরও একবার কালীনাথ ভট্টাচার্যকে ধন্যবাদ জানালাম, আর অপেক্ষা করতে লাগলাম কবে আবার যাব কালীনাথ ভট্টাচার্য ওরফে কালী দাদুর কাছে। শুনছিলেন লেখিকা সুদেষ্ণা ঘোষের লেখা কাহিনী কালীনাথ তান্ত্রিক ও কাটা বুড়ির থান। কালীনাথ তান্ত্রিকের ভূমিকায় শুভময়, দ্বীপের ভূমিকায় ও গল্প পাঠে সম্বুদ্ধ, মৌমিতার ভূমিকায় সায়নী, মিলির ভূমিকায় আকাঙ্ক্ষা, চন্দ্রিমার ভূমিকায় পিয়ালি, কুমারনাথের ভূমিকায় অঙ্কিত ও বড় জেঠুর ভূমিকায় সম্রাট। সম্পাদনা, শব্দগ্রহণ, আবহ সঙ্গীত, সূত্রধর ও পরিচালনায় আমি অঙ্কিত। মিক্স অ্যান্ড মাস্টারিং ও মোশন গ্রাফিক্স দেবদত্ত। পোস্টার ডিজাইনিং দীপঙ্কর। সোশ্যাল মিডিয়া প্রমোশন অমিত। গল্পস্বল্প থিম সানি। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট এবং হাইপ বাটনটি ক্লিক করে হাইপ পয়েন্টস অ্যাড করে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া ফেসবুক ও ইনস্টাগ্রামের লিঙ্কে ইনবক্স করতে পারেন। গল্পস্বল্পের পরবর্তী গল্প আসবে খুব শীঘ্রই শুধুমাত্র দেশ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের ইউটিউব চ্যানেলে।